এই লেকচারে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের প্রিলিমিনারি কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করব। আর আমরা এই যে লেকচার যেটা রয়েছে সেই লেকচারের যে কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটা নিয়েছি বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড লিনিয়ার সার্কিটস বইটি থেকে। অথরের নাম হচ্ছে ভার্গবা, গুপ্তা অ্যান্ড কুলশ্রেষ্ঠা। তো প্রথমে আমরা দেখে নেব যে কিছু বিশেষ অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে। যদি আমরা খুব সিম্পলিফাইড একটা অ্যাটম নিই, যেমন ধরা যাক হাইড্রোজেন অ্যাটম, এখানে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসে একটি প্রোটন রয়েছে এবং বাইরের যে কক্ষপথ যেটা আছে সেখানে একটা ইলেকট্রন মুভ করছে, একটাই সেল রয়েছে এখানে। নেক্সট আমরা যদি অ্যালুমিনিয়াম অ্যাটম যদি দেখি, তাহলে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 13p লেখা রয়েছে, 14n অর্থাৎ নিউট্রনের সংখ্যা 14। যেহেতু 13p তার মানে 13 নাম্বার ইলেকট্রনও থাকবে। এবং ইলেকট্রনের বিন্যাস কিভাবে হয় এটা আমরা হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স বা কেমিস্ট্রিতে আমরা পড়েছি যে প্রথম কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন থাকবে, তারপরেরটাতে 8টা থাকবে। এইভাবে ইলেকট্রনের একটা বিন্যাস থাকে, এটা আমরা সকলেই জানি। তো সেইভাবে আমরা একটা ইলেকট্রন বিন্যাস এখানে করেছি। বিভিন্ন কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা দেখানো আছে। তো থার্ড সেল অর্থাৎ যেটা সবথেকে বাইরের যেটা কক্ষপথ, সেখানে দেখা যাচ্ছে যে 3টি ইলেকট্রন এখানে রয়েছে। নেক্সট দেখা যাক একটা সিলিকন অ্যাটম। সিলিকন অ্যাটমের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 14, নিউট্রনও হচ্ছে 14, ইলেকট্রন হচ্ছে 14। তাহলে 14 ইলেকট্রন যদি থাকে তাহলে প্রথম কক্ষপথে 2টো থাকবে, তার পরের কক্ষপথে 8টা থাকবে এবং তারপরের কক্ষপথে 4টে থাকবে। তাহলে সিলিকন অ্যাটমের যেটা সবথেকে আউটার অরবিট, যেটা আউটার অরবিটে 4টি ইলেকট্রন থাকছে। ফসফরাস অ্যাটম, এর প্রোটন সংখ্যা হচ্ছে 15, তাহলে ইলেকট্রনও 15 থাকছে, নিউট্রনের সংখ্যা হচ্ছে 16। এবং এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে দেখব যে এটার সবথেকে যেটা বাইরের কক্ষপথ সেখানে 5টা ইলেকট্রন রয়েছে। নেক্সট আমরা দেখে নিই জার্মেনিয়াম অ্যাটম। জার্মেনিয়ামের অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 32। তাহলে ঠিক একইভাবে আমরা 2, 8, 18 এইভাবে করে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এবং জার্মেনিয়াম অ্যাটমে যেটা দেখা যায় যে সবথেকে বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন রয়েছে। তো যেটা সবথেকে আউটার মোস্ট যেটা ইলেকট্রন যেটা আছে, আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো সেগুলো কিন্তু র্যান্ডম মুভমেন্ট হয়। যেমন কি এখানে একটা অ্যাটম দেখানো হয়েছে, অ্যালুমিনিয়াম অ্যাটমের ক্ষেত্রে দেখানো হয়েছে, 13 রয়েছে প্রোটন সংখ্যা। ইলেকট্রন বিন্যাস আমরা আগেই দেখিয়েছি। তো এখানে সর্বাপেক্ষা বাইরের যে সেল যেটা রয়েছে, সর্বাপেক্ষা বাইরের সেলের যে ইলেকট্রন যেগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে র্যান্ডমলি মুভমেন্ট করতে থাকে। এটা সেই ছবিটাই দেখানো হয়েছে। অর্থাৎ বিভিন্ন ইলেকট্রিক্যাল অরবিটে, প্রথমে ধরা যাক এরকম একটা ইলেকট্রিক্যাল অরবিট আছে, তারপরে নেক্সট একটা ইলেকট্রিক্যাল অরবিট আছে, তারপরে এরকম আরেকটা অরবিট রয়েছে। ঠিক এইভাবে মানে র্যান্ডমলি মুভ করতে থাকে। এইবার আরেকটা কনসেপ্ট সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যেটা পড়েছি আর কি, যে ইলেকট্রনের কতগুলো এনার্জি লেভেলস থাকে এবং এই লেভেলসগুলো হচ্ছে ডিসক্রিট। মডার্ন ফিজিক্স টেলস আস দ্যাট অনলি ডিসক্রিট ভ্যালুজ অফ ইলেকট্রন এনার্জিজ আর পসিবল। মানে ইলেকট্রনের এনার্জি যা খুশি হতে পারে না, কতগুলো ডিসক্রিট ভ্যালু হবে, কন্টিনিউয়াস ভ্যালু হবে না। কন্টিনিউয়াস ভ্যালু হলে কি হতো যে এরকম আমরা এনার্জি লেভেল পেতাম না। যেমন কি এখানে দেখানো হয়েছে যে ফসফরাসের ক্ষেত্রে n=1 একটা লেভেল রয়েছে, n=2 একটা লেভেল রয়েছে, কিন্তু 1 এবং 2 এই দুজনের মাঝে কিন্তু কোনো এনার্জি লেভেল নেই। আবার একইভাবে আমরা বলতে পারি যে n=2 এবং n=3 এর মাঝে কিন্তু কোনো এনার্জি লেভেল নেই। তো সেইভাবেই আমরা যেটা দেখাচ্ছি আর কি, যে এখানে আমরা যদি বলি যে ইলেকট্রনের এনার্জি, আর এটা হচ্ছে এনার্জি লেভেল, মানে n=1 এটা হচ্ছে একটা লেভেল, n=2 একটা লেভেল, n=3 একটা লেভেল, তাহলে ইলেকট্রন এনার্জি এটা বেড়ে বেড়ে যাচ্ছে। কিন্তু n=1 এবং n=2 এর মাঝে কিন্তু কোনো পারমিসিবল এনার্জি লেভেল নেই। অর্থাৎ এনার্জি লেভেল যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ডিসক্রিট হবে।
তো এই প্রসঙ্গে যেটা বলা যেতে পারে যে এই যে ইলেকট্রন যেগুলো নিউক্লিয়াসের খুব খুব কাছে আছে, অরবাইটিং ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস ইন দ্য ফার্স্ট সেল ইজ টাইটলি বাউন্ড, মানে সে খুবই টাইটলি বাউন্ড অবস্থায় থাকে নিউক্লিয়াসের সঙ্গে এবং possesses only a small amount of energy. It would be difficult to knock out this electron. এই ইলেকট্রনটাকে বের করে দেওয়া কিন্তু খুব কঠিন। On the other hand, an electron orbiting far from the nucleus would have a greater energy and hence it could easily be knocked out of its orbit. তার মানে যেটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো স্টেবল স্টেটে থাকে, সেগুলোকে মানে অ্যাটম থেকে বের করে দেওয়া যায় না, কিন্তু যেগুলো বাইরের কক্ষপথে যেগুলো থাকে সেগুলোকে খুব সহজেই কিন্তু বের করে দেওয়া যায়। দিস ইজ হোয়াই ইট ইজ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস, দ্যাট ইজ দ্য ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট অরবিট হ্যাভিং ম্যাক্সিমাম এনার্জি। তার মানে আউটারমোস্ট অরবিটের যে ইলেকট্রন যেগুলো রয়েছে, যাদের ম্যাক্সিমাম এনার্জি রয়েছে, তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন। আমরা বিভিন্ন জায়গায় এই ভ্যালেন্স ইলেকট্রন কথাটা ইউজ করব, এদেরকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। এবং এই সমস্ত ইলেকট্রনগুলোর কাজ কি? দে টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশানস অ্যান্ড ইন বন্ডিং দ্য অ্যাটমস টুগেদার টু ফর্ম সলিডস। মানে বেসিক্যালি এই যে ইলেকট্রন যেগুলো রয়েছে এগুলো কেমিক্যাল রিঅ্যাকশানে টেক পার্ট করছে এবং বন্ড ফর্ম করতে সাহায্য করছে। বন্ড ফর্ম করে অ্যাটমগুলো একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটা সলিড তৈরি হয়। যেমন আমরা যদি বলি একটা সিলিকন একটা সলিড, একটা সিলিকন সলিডের মধ্যে অসংখ্য অ্যাটম রয়েছে, অসংখ্য অ্যাটম একে অপরের সঙ্গে বন্ড তৈরি করে একটা সলিড ফর্ম করে থাকে। এইবারে আমরা একটু এনার্জি ব্যান্ড সম্বন্ধে আলোচনা করব। এনার্জি ব্যান্ডের একটা ছবি দেখাই, তাহলে এই ব্যাপারে আমাদের ধারণাটা একটু পরিষ্কার হবে। যেমন আমরা এখানে বলছি ফার্স্ট ব্যান্ড। ব্যান্ড কেন বলছি? আমরা এর আগে যে ছবিগুলো দেখিয়েছিলাম সেখানে আমরা দেখালাম যে একটা নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন সেল থাকে। যেমন n=1 মানে ফার্স্ট সেল, n=2 সেকেন্ড সেল, n=3 থার্ড সেল। তাহলে অনেকগুলো সেল থাকছে। এইবার অনেকগুলো অ্যাটম যখন একে অন্যের সঙ্গে বন্ড ফর্ম করে একটা সলিড যখন তৈরি করছে, তখন কি হচ্ছে যে যেমন n=1 সেল, অর্থাৎ n=1 কক্ষপথের সমস্ত ইলেকট্রন একসঙ্গে মিশে গিয়ে একটা ব্যান্ড তৈরি করবে, যেটাকে আমরা বলছি ফার্স্ট ব্যান্ড। একইভাবে আমরা বলতে পারি যে সেকেন্ড সেল যেগুলো রয়েছে, সমস্ত অ্যাটমের সেকেন্ড সেলগুলো মিলে একটা এনার্জি ব্যান্ড তৈরি হলো, সেটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড। থার্ড ব্যান্ড, তো আমরা যদি সিলিকন অ্যাটমের কথা যদি ভাবি, তাহলে সিলিকনের কিন্তু 3টে সেল রয়েছে, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। এর বাইরে কিন্তু কোনো সেল নেই। তাহলে ফার্স্ট সেলের জন্য ফার্স্ট ব্যান্ড হলো, সেকেন্ড সেলের জন্য সেকেন্ড ব্যান্ড হলো, আর থার্ড সেলের জন্য থার্ড ব্যান্ড, যেটা হচ্ছে সবথেকে আউটার মোস্ট অরবিট, যেটা হচ্ছে থার্ড সেল। সেই থার্ড সেল যে ব্যান্ড যেটা তৈরি করলো, আমরা আগেই বলেছি যে আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। তাহলে এই সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন যে ব্যান্ড যেটা ফর্ম করবে, সেই ব্যান্ডটার আমরা নাম দিচ্ছি ভ্যালেন্স ব্যান্ড। তো এই ভ্যালেন্স ব্যান্ডের বাইরে আরও একটা ব্যান্ড থাকে, যে ব্যান্ডটা কি হয়, মানে এই সমস্ত ব্যান্ড থেকে যদি একটা ইলেকট্রন যদি এই ব্যান্ডে যদি চলে আসে, কন্ডাকশন ব্যান্ড যেটা আমরা বলছি, তাহলে সেই ইলেকট্রনটা ইলেকট্রিক্যাল কন্ডাকশানে টেক পার্ট করে। কীভাবে করে সেটা আমরা পরে আলোচনা করছি। বাট কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যেটা আউটার মোস্ট অরবিট যেটা রয়েছে, সেই যে ব্যান্ডটা ফর্ম করলো, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড, সেই ভ্যালেন্স ব্যান্ডেরও কিছুটা ওপরে থাকে। তাহলে সেই ব্যান্ড যেটা আমরা বলছি সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এখানে যেটা বলা যেতে পারে যে অল দ্য 3 লোয়ার ব্যান্ডস, মানে আমরা এখানে ছবিতে যে 3টে লোয়ার ব্যান্ড যেটা বলছি, মানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, এখানে দেখানো হচ্ছে ছবিতে যে ডট 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 এইভাবে দিয়ে এটাকে ফিল করা আছে, কিন্তু এখানে কোনো ফিলিংস নেই, এই জায়গাটা ফাঁকা রয়েছে। তো এটার মিনিংটা কী সেটা একটু বোঝানো যাক। সেটা হচ্ছে এরকম যে all the 3 lower bands including the valence band are shown completely filled। তার মানে হচ্ছে যে এই সমস্ত ব্যান্ডগুলো ইলেকট্রন দিয়ে ভর্তি থাকে। যেমন আমরা যদি সিলিকন অ্যাটমের কথা যদি বলি, তাহলে ফার্স্ট সেল, সেকেন্ড সেল এবং থার্ড সেল, এই 3টি সেল ইলেকট্রন দিয়ে ফিল্ড অবস্থায় থাকে। এমনিতে যদি আমরা সিলিকন অ্যাটমের কথা যদি ভাবি, তাহলে কিন্তু আউটার মোস্ট অরবিটে 4টে ইলেকট্রন আছে, কিন্তু আউটার মোস্ট অরবিটের ইলেকট্রন নেওয়ার ক্যাপাসিটি কতটা, সেটা কিন্তু 8টা। সে কিন্তু মোট 8টা ইলেকট্রন নিতে পারে, কিন্তু আছে 4টে।
তো যেটা হচ্ছে আর কি, যদি 4টে ইলেকট্রন থাকে কিন্তু 8টা নেওয়ার ক্যাপাসিটি থাকে, তখন কি হবে, যখন এই সিলিকন অ্যাটম যেগুলো আছে আর কি, সিলিকন অ্যাটমগুলো যখন বন্ড ফর্ম করবে একে অপরের সঙ্গে, সেটা আমি পরে একটা ফিগারে দেখাচ্ছি, তখন দেখা যাবে যে একটা সিলিকন অ্যাটম তার আশেপাশের আরও 4টে সিলিকন অ্যাটম থেকে 4টে ইলেকট্রন নিয়ে একটা 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তার ফলে যেটা হবে যে আউটার মোস্ট অরবিট, যেটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড যেটা বলছি, সেখানে কি হবে যে তার যে ক্যাপাসিটি থাকবে ইলেকট্রন নেওয়ার, সেই ক্যাপাসিটিটা ফিল্ড আপ হয়ে যাবে, মানে 8টা ইলেকট্রনই থাকবে। এইভাবে যেটা হবে আর কি, যে প্রথম যে 3টে সেল যেটা রয়েছে, সেই প্রথম 3টে সেল পুরোপুরি ফিল্ড আপ অবস্থায় থাকবে। তাহলে কি হচ্ছে যে প্রথম 3টে সেল ফিল্ড আপ হয়ে গেল। এইবার কি হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড যেটা আছে, কন্ডাকশন ব্যান্ড কিন্তু আনফিল্ড অবস্থাতে আছে। ইনিশিয়ালি কন্ডাকশন ব্যান্ডটা আনফিল্ড অবস্থাতে আছে। এইবারে কি হচ্ছে, যদি কোনো একটা ব্যান্ড পুরোপুরি যদি ফিল্ড অবস্থায় থাকে, তাহলে কিন্তু কোনো ইলেকট্রন মুভ করতে পারবে না। কেন পারবে না? কারণ সেখানে ইলেকট্রনের যেগুলো অ্যাভেলেবেল এনার্জি স্টেট যেগুলো রয়েছে, সব স্টেটগুলো কিন্তু ফিল্ড আপ অবস্থায় আছে, কোথাও তো কোনো ফাঁকা জায়গা নেই। আমরা যদি বলি যে একটা সিলিকন অ্যাটমের বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, কিন্তু যখন অ্যাটম ফর্ম করছে, তখন আরও 4টে ইলেকট্রন এই ভ্যালেন্স সেল যেটা রয়েছে সেই সেলে চলে আসছে। তাহলে কি হলো, যে সেখানে আর কোনো ফাঁকা এনার্জি স্টেট থাকলো না। তাহলে ফাঁকা এনার্জি স্টেট যদি না থাকে, তাহলে কি হবে, কোনো ইলেকট্রন একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবে না। তাহলে আমরা এই জন্য এই কথাটা বলি যে অ্যান ইলেকট্রন ইন এ কমপ্লিটলি ফিল্ড ব্যান্ড ক্যান নট কন্ট্রিবিউট টু ইলেকট্রিক কারেন্ট। তাহলে কি হচ্ছে, যে সে কোনো ইলেকট্রিক কারেন্ট দিতে পারবে না। তাহলে ইলেকট্রিক কারেন্ট আমরা পাবো কী করে? তো এই যে ভ্যালেন্স ব্যান্ডের বাইরে একটা ব্যান্ড থাকছে, যেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলছি। এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে একটা এনার্জি গ্যাপ থাকে, যাকে আমরা ইজি বলে থাকি। ইজি হচ্ছে যে একটা এনার্জি গ্যাপ। এইবার আমরা যদি কোনো একটা ইলেকট্রন এনার্জি যদি দিই, যেমন ছবিটাতে একটু দেখায়, আমরা যদি কোনো এনার্জি যদি দিই সিলিকন অ্যাটমকে বা সিলিকন সলিডকে, তাহলে কি হবে, যে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে। কিন্তু চলে যাওয়ার জন্য কিছুটা এনার্জি দরকার। সেই এনার্জি কতটা? ইজি। মানে এই যে ব্যান্ড গ্যাপ যতটা, এই ব্যান্ড গ্যাপের কোরেসপন্ডিং যে এনার্জি যেটা, সেই এনার্জিটা দিলে তবেই কিন্তু একটা ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। তাহলে আমরা ইজি পরিমাণ এনার্জি যদি দিই, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারবে। এবং ইলেকট্রন যদি সেখানে যেতে পারে, তাহলে কি হবে, যেহেতু কন্ডাকশন ব্যান্ডটা ফাঁকা অবস্থাতে আছে, ফিল্ড আপ অবস্থাতে নেই, তাহলে সেখানে কিন্তু ইলেকট্রনটা অ্যাজ এ ফ্রি ইলেকট্রন হিসাবে সেখানে সে মুভ করতে পারবে। তো এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে সিলিকনের ক্ষেত্রে এই যে ইজি এর মান যেটা, এটাকে আমরা অনেক সময় ফরবিডেন এনার্জি গ্যাপ বলি। ইজি এর মানটা 1.12 ইলেকট্রন ভোল্ট হয়, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.72 ইলেকট্রন ভোল্ট হয়। এইবার আমরা যেটা দেখাবো যে মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর বলতে কী বোঝায়। আমরা একটু আগে সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখিয়েছি। এখানে এই যে ছবি যেটা, ফিগার সি যেটা, সেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তো এখানে যেটা বলার, যেটা আমরা আগেই বলেছি, যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে একটা এনার্জি গ্যাপ থাকবে, যেটাকে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ বলছি, এবং তার মানটা অফ দি অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট। এক্স্যাক্টলি 1 নয়, আমি জাস্ট এখানে বলছি অফ দি অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। কিন্তু আরেক ধরনের মেটেরিয়াল আছে যাদেরকে আমরা ইনসুলেটর বলছি। ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, এই যে ব্যান্ড গ্যাপ যেটা, সেটা 5 ইলেকট্রন ভোল্ট ওর মোর হয়। অর্থাৎ সেমিকন্ডাক্টরের তুলনায় ইনসুলেটরের ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপ যেটা, ফরবিডেন এনার্জি গ্যাপ, সেটা অনেকটা বেশি হয়। তাহলে কি হবে, একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে গেলে আমাকে অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। তাহলে কি হচ্ছে, যে সেমিকন্ডাক্টরে আমরা বেশি কারেন্ট পাবো। কেন বেশি কারেন্ট পাবো? কারণ খুব অল্প পরিমাণ এনার্জি দিলেই একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং সে ফ্রি ইলেকট্রন হিসাবে মুভ করবে, কারেন্ট দেবে। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে, অনেকটা বেশি পরিমাণ এনার্জি দিতে হবে যাতে করে একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায় এবং সে একটা ফ্রি ইলেকট্রন হিসাবে মুভ করে। এবং এই যে এর যে ফিগার যেটা আছে, এই ফিগারটা হচ্ছে একটা মেটালের এনার্জি ব্যান্ড। মেটালের ক্ষেত্রে কি হয়, এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা মার্জ করে যায়।
তার মানে যেটা হচ্ছে এখানে এফেক্টিভলি যেখানে সেই সেন্সে কোনো ব্যান্ড গ্যাপ নেই এবং ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন স্মুথলি কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং কন্ডাকশানে টেক পার্ট করবে এবং অনেক বেশি পরিমাণ কারেন্ট পাওয়া যাবে ইন রুম টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে যে মেটাল ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এখানে আমরা তাদের যে ইলেকট্রিক্যাল কন্ডাকশনের কী পার্থক্য এই তিনটি মেটেরিয়ালের ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করলাম। এইবারে আমরা যেটা আলোচনা করব যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটা আমরা একটু ফিগারের সাহায্যে দেখাই। এই ফিগারটা আমরা একটু দেখি। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সিলিকন অ্যাটমের কথা যদি আমরা ভাবি তাহলে তার আউটার মোস্ট অরবিটে 4টে ইলেকট্রন থাকবে, কিন্তু এই অ্যাটমগুলো যখন একে অপরের সঙ্গে বন্ড ফর্ম করে একটা ক্রিস্টাল তৈরি করবে বা একটা ক্রিস্টালাইন সলিড তৈরি করবে, তখন কি হবে, যেমন ধরা যাক এই যে আউটার মোস্ট অরবিটে একটা ইলেকট্রন রয়েছে, সে একটা পার্শ্ববর্তী সিলিকন অ্যাটমের একটা ইলেকট্রনকে নিয়ে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। এই যে এখানে অ্যারো সাইন দিয়ে যেটা দেখানো হয়েছে, মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড। একইভাবে এই যে ইলেকট্রন যেটা রয়েছে এর পার্শ্ববর্তী আরেকটা সিলিকন অ্যাটমের সঙ্গে এরকম একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। এইভাবে আরেকটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, আরেকটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। তাহলে আমরা যদি পার্টিকুলার এই অ্যাটমটার কথা ভাবি, এখানে অ্যাকচুয়ালি আউটার মোস্ট অরবিটে 1, 2, 3, 4 এই 4টে ইলেকট্রন থাকার কথা, কিন্তু বন্ড ফর্ম করার জন্য কি হলো, আরও 4টে ইলেকট্রন চলে এলো। এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এবং এরকম জায়গায় আরেকটা ইলেকট্রন থাকবে। তাহলে বেসিক্যালি যেটা ঘটনা যেটা হচ্ছে যে এখানে ভ্যালেন্স ব্যান্ড যেটা তৈরি হবে সেটা কিন্তু ফিল্ড আপ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে একটা সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ এ সিলিকন সেমিকন্ডাক্টর অ্যাট অ্যাবসোলিউট জিরো। অ্যাবসোলিউট জিরোতে এরকম একটা ফিগার দেখা যাবে। তো এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলে থাকি। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট কন্ডাকশান কিভাবে হয়, সেটা হচ্ছে যে জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার, এইভাবে একটা কারেন্ট কন্ডাকশান হয়। কিভাবে হয় সেটা একটু বোঝানো যাক। তো প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম সেই একই ছবি দেখাচ্ছি। এখানে তফাৎ যেটা হয়েছে যে আমরা ইলেকট্রনকে এনার্জি দিয়েছি। আমরা আগেই বলেছি যে সিলিকনের ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপের ভ্যালুটা হচ্ছে 1.12 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই অর্ডারের এনার্জি যদি আমরা সিলিকন অ্যাটমকে দিই তাহলে কি হবে, এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রন যেটা রয়েছে সেই ইলেকট্রনটা খুব সহজেই সেই বন্ডটা ব্রেক করে বাইরে বেরিয়ে আসবে। এই যে অ্যারো সাইনটা ভালো করে লক্ষ্য করা যাক, এই যে এখানে দেখানো হয়েছে এইখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা চলে এসেছে মানে কোথায় সে গেছে, সে কন্ডাকশন ব্যান্ডে গেছে। সে আগে বন্ড ফর্ম করেছিল মানে সে বেসিক্যালি ছিল ভ্যালেন্স ব্যান্ডে, কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে একটা এনার্জি দিয়েছি, তাহলে কি হলো যে ব্যান্ড গ্যাপের সমতুল্য এনার্জি দেওয়ার জন্য সে ভ্যালেন্স ব্যান্ডে ছিল মানে বন্ড ফর্ম করেছিল, সেখান থেকে ইলেকট্রনটা চলে গেল কন্ডাকশন ব্যান্ডে চলে গেল। তাহলে কি হলো যে এরকম জায়গাতে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, ভ্যাকেন্সিটাকে আমরা বলি যে হোল। তাহলে ভ্যালেন্স ব্যান্ডেও দেখানো হয়েছে যে এখানে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, সেই ভ্যাকেন্সিটাকে আমরা বলছি হোল। সেই হোলটাকে আমরা ভাবতে পারি যে সেটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ ক্যারিয়ার। ইলেকট্রনের ভ্যাকেন্সি মানেই সেটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ ক্যারিয়ার। কারণটা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ বেরিয়ে যাওয়া মানেই আমার একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হলো। তার মানে আমরা এটা বলি যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে হোল পেয়ার জেনারেশন। একটা অ্যাটম বেসিক্যালি ইনিশিয়ালি কিন্তু নিউট্রাল অবস্থাতে থাকে। তাহলে নিউট্রাল অবস্থায় থাকার জন্য ইলেকট্রন যদি এখান থেকে যদি বেরিয়ে যায়, তাহলে অবশ্যই সেই নিউট্রালিটিটা মেনটেন করার জন্য এই যে ভ্যাকেন্সি যেটা তৈরি হবে সেই ভ্যাকেন্সি চার্জ কিন্তু অবশ্যই কিন্তু পজিটিভ চার্জ হতে হবে। তাহলে আমরা বলবো সেই সেন্সে যে হোলের যে চার্জ যেটা, সেই হোলের চার্জটা কিন্তু অবশ্যই কিন্তু পজিটিভ। তো এইবারে আমরা এখানে একটা জিনিস যেটা বলা যেতে পারে যে সিলিকনের ক্ষেত্রে ইজি এর মান কত না 1.12 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে ইজির মান কত 0.72 ইলেকট্রন ভোল্ট। Therefore, less number of electron hole pairs will be generated in silicon than in germanium at room temperature. মানে রুম টেম্পারেচার যদি হয় তাহলে কি হবে, যার ইজি এর মান কম হবে তার ক্ষেত্রে বেশি ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হবে। এটা খুবই স্বাভাবিক, কারণ অল্প এনার্জি দিলেই ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে দ্য কন্ডাক্টিভিটি অফ সিলিকন উইল বি লেস দ্যান দ্যাট অফ জার্মেনিয়াম অ্যাট রুম টেম্পারেচার। এইবারে আমরা
যেটা আলোচনা করছি যে র্যান্ডম মুভমেন্ট অফ দ্য ক্যারিয়ার্স। র্যান্ডম মুভমেন্ট অফ দ্য ক্যারিয়ার্স বলতে কি বোঝাই আমরা একটা ছবিতে দেখাই। যেমন কি এইখানে একটা ইনিশিয়ালি একটা ইলেকট্রন ছিল, সে বেরিয়ে এসেছে, এইখানে চলে এসেছে ফ্রি ইলেকট্রন। বেরিয়ে আসার জন্য কি হলো না, এরকম জায়গাতে একটা হোল তৈরি হলো। এবারে এরকম জায়গাতে যদি একটা হোল যদি তৈরি হয় তখন কি হবে, পার্শ্ববর্তী কোনো একটা বন্ডের ইলেকট্রন যেটা খুব কাছাকাছি থাকবে, যেমন ধরা যাক এক্ষেত্রে আমি এই ইলেকট্রনটার কথা ভাবছি, এই পজিশানে বি পজিশানে যেটা আছে, অর্থাৎ এই পজিশানে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, হোল তৈরি হলো। সেই হোলটাকে ফিল আপ করার জন্য কি হলো, যে বি যে ইলেকট্রন যেটা আছে সেই বি ইলেকট্রন এই হোলে চলে এলো। তার কারণটা হচ্ছে হোল মানে বেসিক্যালি ভ্যাকেন্সি, এবং নেচার কখনো ভ্যাকেন্সি অ্যালাউ করে না। পার্শ্ববর্তীর ইলেকট্রন যদি থাকে সেই সবসময়তেই চাইবে সেই ভ্যাকেন্সিটাকে ফিল্ড আপ করতে। সামান্য পরিমাণে এনার্জি দিলেই সেই ইলেকট্রনটা সেখান থেকে বেরিয়ে এসে হোলে ঢুকে যাবে। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে, এই যে বি পজিশন থেকে একটা ইলেকট্রন আগে যে হোলটা ক্রিয়েট হয়েছিল সে সেখানে এসে পরে কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ঘটনাটা কি হলো, এই যে বি থেকে যদি ইলেকট্রনটা বেরিয়ে এসে এ ভ্যাকেন্সিটাকে যদি ফিল আপ করে, তাহলে বি এর ওই জায়গাতে কিন্তু নতুন করে একটা হোল তৈরি হবে। তাহলে এখানে একটা নতুন করে হোল তৈরি হলো। তাহলে আমি ডটেড সাইন দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে আগে এরকম জায়গাতে একটা হোল ছিল, এখন বিতে একটা হোল রয়েছে। তাহলে হোলের একটা ফ্লো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে হয়েছে, আমরা ডটেড অ্যারো দিয়ে দেখালাম যে এ থেকে বি এর দিকে একটা হোলের ফ্লো হলো, কারণ আগে এখানে হোলটা ছিল, এখন হোলটা চলে এসেছে এইরকম জায়গাতে। এইবারে এখন কি হলো, যে এখন বিতে একটা হোল রয়েছে। এবার বিতে যদি হোল থাকে তখন পার্শ্ববর্তী কোনো একটা ইলেকট্রন চাইবে সেই হোলটাকে ফিল আপ করতে। আমরা ধরে নিচ্ছি যে এখানে সি পজিশনের একটা ইলেকট্রন যেটা রয়েছে, সি পজিশনের ইলেকট্রনটা চাইছে এই বি হোলটাকে ফিল আপ করে দিতে। তাহলে কি হলো, এখন সিতে আবার একটা হোল তৈরি হবে এবং এই যে বি এর হোলটা ফিল আপ হয়ে যাবে। তাহলে কি হলো, এখন নতুন যেটা হবে সেটা হচ্ছে যে সিতে একটা হোল তৈরি হলো। তাহলে হোলের মুভমেন্টটা কোথা থেকে, বি থেকে সি এর দিকে চলে গেল, এটা হচ্ছে হোলের মুভমেন্ট। আর আমরা যদি প্রথম থেকে যদি ইলেকট্রনের মুভমেন্ট এবং হোলের মুভমেন্টের কথা যদি ভাবি, তাহলে দেখা যাবে যে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে এরকমভাবে, এই যে যেটা হচ্ছে যে সলিড অ্যারো যেটা, অর্থাৎ সি থেকে বি, বি থেকে এ, এবং হোলের মুভমেন্ট হচ্ছে এরকম যে এইভাবে যাচ্ছে ডটেড অ্যারোটা, এখান থেকে বিতে গেল, সেখান থেকে সিতে গেল। তার মানে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হওয়ার জন্য ইলেকট্রন এবং হোল অপোজিট দিকে মুভ করতে থাকে, এরকমভাবে একটা মুভমেন্ট যেটা হয়। কিন্তু প্রসঙ্গত যেটা বলা দরকার, এই যে মুভমেন্ট যেটা হবে, মানে আমরা যদি রুম টেম্পারেচারে যদি এই মুভমেন্টটা যদি দেখি, তাহলে এই মুভমেন্ট হবে র্যান্ডম মুভমেন্ট, হ্যাপাজার্ড মুভমেন্ট। মানে অর্থাৎ ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, তারপরে এদিকে গেল, অর্থাৎ কখন কিভাবে কোন দিকে যাবে এটা কিন্তু প্রেডিক্টেবল নয়। এই যে মানে যে পাথ যেগুলো আছে, পাথগুলো কোরিলেটেড নয়, আমরা বলতে পারবো না যে এখান থেকে এদিকেই যাবে। অর্থাৎ বেসিক্যালি এই যে মুভমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা র্যান্ডম টাইপের মুভমেন্ট হবে, এবং র্যান্ডম টাইপের মুভমেন্ট হওয়ার জন্য যেটা দেখা যাবে যে আমরা কিন্তু মানে কোনো কারেন্ট পাবো না। র্যান্ডম মুভমেন্ট হলে কিন্তু কোনো কারেন্ট পাওয়া যায় না। তাহলে কারেন্ট পাবো কিভাবে সেইটা আমরা দেখাচ্ছি। তার জন্য আমরা যেটা পড়বো যে কন্ডাকশনের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো এটা একটা এইভাবে ছবিটা আমরা দেখাচ্ছি যে এইটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর স্যাম্পল, সিলিকন বা জার্মেনিয়াম যাই হোক না কেন। আমরা একটু আগেই যেটা দেখালাম যে হোলের মুভমেন্ট এবং ইলেকট্রন মুভমেন্ট অপোজিট দিকে হবে, এবং কনভেনশনালি যেটা হয় যে হোলের যেদিকে ফ্লো হয় সেটা হচ্ছে কনভেনশনাল কারেন্টের উদাহরণ। তাহলে কনভেনশনাল কারেন্টে এই যে অ্যারো সাইনটা কোন দিকে হবে, হোলের অ্যারোটা যেদিকে রয়েছে কনভেনশনাল কারেন্টের অ্যারোটা অবশ্যই কিন্তু সেদিকে হবে। আর ইলেকট্রনের ফ্লো যেটা হবে সেটা হচ্ছে কনভেনশনাল কারেন্টের অপোজিট দিকে। কিন্তু এখানে একটা ঘটনা যেটা ঘটবে আমরা সেটাকে ডেসক্রাইব করছি। একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত রয়েছে। তাহলে পজিটিভ প্রান্ত অবশ্যই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ এই যে ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো পজিটিভ প্রান্তের দিকে আসার চেষ্টা করবে, এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত পজিটিভ চার্জ হোলকে অ্যাট্রাক্ট করবে। তাহলে হোলের ফ্লোটা হবে এইভাবে এসে ব্যাটারির এই দিকে আসবে। তাহলে আমরা বাইরের সার্কিটে একটা ইলেকট্রন মানে একটা কারেন্ট পাচ্ছি, সেটা ইলেকট্রনের জন্য হোক বা হোলের জন্য হোক। কিন্তু ঘটনা যেটা হলো যে ইলেকট্রনের ফ্লো এবং হোলের ফ্লো হচ্ছে অপোজিট, কিন্তু অপোজিট হলেও তারা কিন্তু যে কারেন্ট যেটা দেবে সেই কারেন্টটা কিন্তু অ্যাডাপ হয়ে যাবে। ইলেকট্রন ফ্লো এদিকে হলো এমনটা নয় যে কারেন্টটা এইদিকে ফ্লো করছে, ব্যাপারটা তা নয়। কারেন্টের ফ্লো হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ হোলের দিক বরাবর। হোলের দিক বরাবর আমরা কারেন্ট আই পাচ্ছি, যেটাকে আমরা বলছি IN প্লাস IP। আমরা এদেরকে অ্যাড করতে পারি। ডাইরেকশন অপোজিট মানে কারেন্টের ডাইরেকশন কিন্তু অপোজিট নয়। হোলের ডাইরেকশনটাকে আমরা বলে থাকি যে কারেন্টের ডাইরেকশন।
কিন্তু ইলেকট্রন যেহেতু অপোজিট দিকে মুভমেন্ট যেহেতু করছে, তাহলে সেটার যে কারেন্টের ডাইরেকশনটা কিন্তু হোলের দিকেই হবে, এবং দুটো কারেন্ট অর্থাৎ দুজনের জন্য যে কন্ট্রিবিউশন যেটা আছে সেটা কিন্তু অ্যাড আপ হয়ে যাবে। তাই আই ইজ ইকুয়াল টু IN প্লাস IP হবে, এবং তার ডাইরেকশন হবে হোলের কারেন্টের দিকে। তো এখানে তাহলে তফাৎ কী হলো, যে প্রথমে যখন আমরা রুম টেম্পারেচারে একটা সেমিকন্ডাক্টরের কথা ভাবছি, সেখানে ইলেকট্রন এবং হোলের মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেই মুভমেন্ট হচ্ছে একটা হ্যাপাজার্ড মুভমেন্ট বা র্যান্ডম মুভমেন্ট। র্যান্ডম মুভমেন্ট হওয়ার জন্য কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে নেট কারেন্ট আমরা পাচ্ছি না। তাহলে একটা পার্টিকুলার ডাইরেকশনে ইলেকট্রন বা হোলের ফ্লো করাতে গেলে আমাকে একটা ব্যাটারি লাগাতে হবে। যেমনি আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেবো, তেমনি কী হবে, ইলেকট্রন বা হোলের একটা ডাইরেক্টেড মুভমেন্ট হবে, একটা পার্টিকুলার ডাইরেক্টেড মুভমেন্ট। এটা কিন্তু র্যান্ডম মুভমেন্ট না। তাহলে এই যে ডাইরেক্টেড যে মুভমেন্ট যেটা আছে, যেটা র্যান্ডম মুভমেন্ট না, সেইটাকে আমরা বলছি ড্রিফট মুভমেন্ট অর্থাৎ ড্রিফট কারেন্ট। তাহলে র্যান্ডম মুভমেন্টের সঙ্গে এই ড্রিফট মুভমেন্টের কিন্তু একটা তফাৎ আছে। আমরা যখন একটা বাইরে থেকে ব্যাটারি লাগিয়ে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য ফ্রি ইলেকট্রন যেগুলো রয়েছে, সেই ফ্রি ইলেকট্রনগুলো পজিটিভ টার্মিনালের দিকে আসতে থাকলো এবং হোলগুলো নেগেটিভ টার্মিনালের দিকে আসতে থাকলো। তাহলে এই ধরনের যে ডাইরেক্টেড মুভমেন্ট যেটা আছে সেটাকে আমরা বলে থাকি DRIFT, ড্রিফট। এইবারে আমরা দেখালাম যে কীভাবে ড্রিফট কারেন্ট পাচ্ছি, কিন্তু আরেকটা কারেন্ট থাকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ডিফিউশন কারেন্ট। তো এই ডিফিউশন কারেন্টটা কীভাবে পাওয়া যায়? ডিফিউশন কারেন্টটা তৈরি হচ্ছে এইভাবে, যে যদি আমাদের চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের একটা গ্রেডিয়েন্ট থাকে, গ্রেডিয়েন্ট মানে তফাৎ থেকে, অর্থাৎ কোনো একটা জায়গায় অনেক বেশি চার্জ ক্যারিয়ার রয়েছে এবং আরেকটা জায়গাতে অনেক কম চার্জ ক্যারিয়ার রয়েছে, একটাই সেমিকন্ডাক্টর স্যাম্পেল, কিন্তু একটা জায়গায় অনেক বেশি চার্জ ক্যারিয়ার, একটা জায়গায় অনেক কম চার্জ ক্যারিয়ার। যেভাবে প্রেশারের ডিফারেন্স থাকে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যেমন এয়ার যাওয়ার চেষ্টা করে, একইভাবে আমরা বলতে পারি যে এখানে যেটা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের একটা গ্রেডিয়েন্ট থাকবে। সেই গ্রেডিয়েন্টের জন্য একটা চার্জের মুভমেন্ট তৈরি হবে, যেটাকে আমরা বলছি ডিফিউশন কারেন্ট। এই ডিফিউশন কারেন্ট কোথায় তৈরি হয় না, PN জাংশন সেমিকন্ডাক্টরে, যেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব যে PN জাংশন কীভাবে তৈরি হয়। তো PN জাংশনের ক্ষেত্রে এরকম ডিফিউশন কারেন্ট পাওয়া যায়। আরেকটা প্রসঙ্গ যেটা বলা যেতে পারে, যে আমরা যদি সেমিকন্ডাক্টরে যদি টেম্পারেচার যদি বাড়াতে থাকি, তাহলে সেমিকন্ডাক্টরে কী ঘটনা ঘটবে। তো ইফ ইউ রেইজ দ্য টেম্পারেচার ফার্দার, মোর ইলেকট্রন হোল পেয়ারস আর জেনারেটেড, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। দ্য হায়ার দ্য টেম্পারেচার, দ্য হায়ার ইজ দ্য কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার্স, মানে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ালেই চার্জ ক্যারিয়ারের যে সংখ্যা যেটা, সেই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে, এবং যত চার্জ ক্যারিয়ারের সংখ্যা যত বাড়বে তত কী হবে, যে কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা কিন্তু বেড়ে যাবে। তাহলে অন্যভাবে বলা যেতে পারে যে দ্য রেজিস্টিভিটি ডিক্রিজ করবে, মানে টেম্পারেচার যদি বাড়ে কন্ডাক্টিভিটিটা বাড়বে, এবং রেজিস্টিভিটি অর্থাৎ রোধ যেটা আছে রোধটা কমে যাবে। তাহলে কি হচ্ছে, যে দ্য সেমিকন্ডাক্টর হ্যাভ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কথাটার মানে কি, মানেটা হচ্ছে এরকম, যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে রোধ কমে যাবে। তাপমাত্রা বাড়ালে যেহেতু রোধটা কমে যাচ্ছে, সেই জন্য বলা হচ্ছে যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। কিন্তু মেটালের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। মেটালের ক্ষেত্রে কি হয়, আমরা যদি তাপমাত্রা যদি বাড়াই তাহলে রোধটাও কিন্তু বেড়ে যায়। তার কারণটা হচ্ছে যে ইলেকট্রনগুলো মেটালের যে ক্রিস্টাল স্ট্রাকচার যেটা আছে, সেই মেটালের ক্রিস্টালের সঙ্গে ইলেকট্রনগুলো অনবরত ধাক্কা খেতে থাকে ক্রিস্টাল ল্যাটিসটার সঙ্গে। ধাক্কা খেয়ে কী হয়, যে তাদের নেট ফ্লোটা বাধা পায়। এই জন্য মেটালের ক্ষেত্রে কী হবে, আমরা যদি তাপমাত্রা যদি বাড়াই তাহলে রোধটা বেড়ে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে, তাপমাত্রা বাড়ালে বেশি সংখ্যক চার্জ ক্যারিয়ার জেনারেট করবে, বেশি সংখ্যক চার্জ ক্যারিয়ার জেনারেট করার জন্য তার নেট কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। তাহলে আশা করছি যে আমাদের সেমিকন্ডাক্টরের প্রিলিমিনারি যে সমস্ত আইডিয়াগুলো আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের সবাইকে বলবো যে ভার্গবার যে বই যেটা রয়েছে, ভার্গবার বই থেকে এই পুরো পোর্শনটা আরেকবার ভালো করে পড়ে নিতে। তাহলে এই যে বেসিক যে আইডিয়া যেগুলো রয়েছে সেমিকন্ডাক্টরের, এই বেসিক আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই লেকচারটা শোনার জন্য সকলকে ধন্যবাদ।